7ই অক্টোবরের সে ভয়াল সকাল ইসরায়েলের ইতিহাসে যা ছিল সবচেয়ে কালো দিন। সে দুঃস্বপ্নের চেয়েও 10 গুণ বড় এক মহাপ্রলয় এখন ইসরায়েলের দুর্গরায় কড়া নাড়ছে। যে মোসাদ এবং শিনবেত হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হয়েছিল, তারা এখন যা আবিষ্কার করেছে তা কোনো সাধারণ হুমকি নয়। এটি ইসরায়েল রাষ্ট্রকে মানচিত্র থেকে মুছে দেওয়ার এক ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। গাজা থেকে নয়, লেবানন থেকে নয়, মহাপ্রলয় এবার ধেয়ে আসছে পূর্ব দিক থেকে, ইরাক থেকে। ইরানের হাজার হাজার বিশেষ প্রশিক্ষিত কমান্ডো, শত শত মিসাইল আর ড্রোনের এক অপ্রতিরোধ্য স্রোত, যারা ইসরায়েলকে 4 দিক থেকে ছিন্ন ভিন্ন করে দেওয়ার জন্য প্রস্তুত। যে নেতানিয়াহু হামাসকে ধ্বংস করার নামে গাজায় গণহত্যা চালাচ্ছেন, তিনি কি তবে ইসরায়েলকে এক আরও ভয়ঙ্কর এবং সর্বনাশা যুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন? তাহলে কি ইরান তাদের সেই ভয়ঙ্কর অপারেশন ইস্টার্ন ফ্লাড কার্যকর করার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে? এটা কি শুধুই একটি মিসাইল হামলা, নাকি 7ই অক্টোবরের চেয়েও বড় এক স্থল আক্রমণের চূড়ান্ত মহড়া, যার লক্ষ্য উত্তর ইসরায়েল দখল করে নেওয়া? কেন ইসরায়েলের মোসাদ এবং নর্দার্ন কমান্ড ইরাক থেকে সিরিয়া হয়ে জর্ডান সীমান্ত পর্যন্ত ধেয়ে আসা এই মৃত্যুর করিডোর নিয়ে এতটা আতঙ্কিত? জর্ডান ও সিরিয়া কি তবে আমেরিকার সাথে চূড়ান্ত বিশ্বাসঘাতকতা করে ইরানকে ইসরায়েলে প্রবেশের জন্য এই সামরিক করিডোর খুলে দিল? তবে কি আরও একটি সর্বাত্মক আরব ইসরায়েল যুদ্ধ দেখতে চলেছে বিশ্ব? ইসরায়েল সেনাবাহিনী কি পারবে একই সাথে গাজা, লেবানন এবং এখন ইরাকের এই নতুন ফ্রন্টে লড়াই করতে? নাকি তারা ইরানের পাতা এই ত্রিমুখী ফাঁদে পুরোপুরি আটকা পড়েছে? এবং এই ভয়ঙ্কর পরিকল্পনার পেছনে রাশিয়া এবং চীনের ভূমিকা কি? তারা কি ইরানকে এই আক্রমণের জন্য সবুজ সংকেত দিয়ে দিয়েছে? এই সব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে ইরানের পাতা এক ভয়ঙ্কর দাবার ছকের গভীরে। ইসরায়েলি নিউজ পোর্টাল ওয়ালা নিউজ সম্প্রতি তাদের গোয়েন্দা সূত্রের বরাতে যে রিপোর্ট ফাঁস করেছে, তা তেল আবিবের ক্ষমতার করিডোরে রীতিমতো পারমাণবিক বোমার মতো বিস্ফোরিত হয়েছে। রিপোর্ট অনুযায়ী ইরান গত কয়েক মাস ধরে ইরাকে অবস্থিত তাদের অনুগত শিয়া মিলিশিয়া গোষ্ঠীগুলোর পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। কিন্তু এই বিনিয়োগ অস্ত্র কেনার জন্য নয়, এই বিনিয়োগ করা হয়েছে 7ই অক্টোবরের চেয়েও বড় এবং বিধ্বংসী এক স্থল আক্রমণের জন্য। ইরানের পরিকল্পনাটি 2 ধাপে বিভক্ত। প্রথম ধাপ, ইরাকের পশ্চিমাঞ্চল থেকে একযোগে শত শত ব্যালিস্টিক মিসাইল এবং কামিকাজি ড্রোন দিয়ে ইসরায়েলের সামরিক ঘাঁটি, বিমানবন্দর এবং আয়রন ডোম সিস্টেমকে পঙ্গু করে দেওয়া। দ্বিতীয় এবং সবচেয়ে ভয়ঙ্কর ধাপ, মিসাইল হামলার পরপরই ইরাক থেকে ইরানের প্রশিক্ষিত হাজার হাজার বিশেষ প্রশিক্ষিত কমান্ডো স্থলপথে সিরিয়ায় প্রবেশ করবে এবং সিরিয়ার ভেতর দিয়ে শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে সরাসরি জর্ডান ইসরায়েল সীমান্তে আঘাত হানবে। তাদের লক্ষ্য উত্তর ইসরায়েলের একটি বড় অংশ দখল করে নেওয়া এবং ইসরায়েলকে ভেতর থেকে 2 ভাগে বিভক্ত করে দেওয়া। কিন্তু কারা এই হাজার হাজার যোদ্ধা? এরা কোনো সাধারণ মিলিশিয়া নয়, এরা হলো ইরানের ফ্যান্টম আর্মি বা ভুতুরে সেনাবাহিনী। এদের মধ্যে রয়েছে কাতাইব হিজবুল্লাহ, আসাইব আহল আল হকের মতো দুর্ধর্ষ সব গোষ্ঠী, যারা বছরের পর বছর ধরে ইরাক ও সিরিয়ায় আইসিস এবং আমেরিকান সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করে ইস্পাতের মতো কঠিন হয়ে উঠেছে। এরা গেরিলা যুদ্ধে যেমন পারদর্শী, তেমনি প্রচলিত যুদ্ধেও ভয়ঙ্কর। ইরানের কুদস ফোর্স এদেরকে শুধু অস্ত্রই দেয়নি, দিয়েছে আত্মঘাতী ড্রোন চালানো এবং অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল ব্যবহারের এমন প্রশিক্ষণ, যা 7ই অক্টোবরের হামাসের নুকবা ফোর্সের চেয়েও অনেক বেশি উন্নত। আল আরাবিয়ার একজন প্রতিরক্ষা সংবাদদাতার মতে, এই যোদ্ধারা মৃত্যুর ভয় পায় না, কারণ তারা বিশ্বাস করে এ যুদ্ধই তাদের জান্নাতের টিকিট। এদেরকে থামানোর মতো মানসিক শক্তি বা সামরিক কৌশল এই মুহূর্তে ক্লান্ত ইসরায়েলি সেনাবাহিনীর কাছে নেই। লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক রয়্যাল ইউনাইটেড সার্ভিসেস ইনস্টিটিউটের এক নিরাপত্তা বিশ্লেষক বলেন, এটি কোনো সাধারণ সন্ত্রাসী হামলা নয়, এটি একটি ক্লাসিক সামরিক আগ্রাসনের ছক। ইরান এখানে অক্টোপাসের মতো আচরণ করছে। তারা গাজা এবং লেবাননে তাদের 2টি সুর দিয়ে ইসরায়েলকে ব্যস্ত রেখেছে, আর এখন তাদের সবচেয়ে শক্তিশালী এবং তাজা সুরটি অর্থাৎ ইরাকি মিলিশিয়াদের দিয়ে চূড়ান্ত আঘাত হানার পরিকল্পনা করছে। মোসাদের জন্য সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হল, তারা এই বিশাল আয়োজন সম্পর্কে প্রায় সম্পূর্ণ অন্ধকারে ছিল। 7ই অক্টোবরের পর ইসরায়েলের সমস্ত গোয়েন্দা সম্পদ যখন হামাস এবং হিজবুল্লাহর উপর কেন্দ্রীভূত, ইরান তখন নীরবে পর্দার আড়ালে এই তৃতীয় এবং সবচেয়ে বিধ্বংসী ফ্রন্টটি তৈরি করেছে। মোসাদের একজন অভ্যন্তরীণ কর্মকর্তা, যিনি নাম প্রকাশ না করার শর্তে নিউ ইয়র্ক টাইমসকে বলেন, আমরা থ্রেট স্যাচুরেশনের শিকার। আমাদের রাডারে শুধু 2টি শত্রু, হামাস ও হিজবুল্লাহ ছিল। আমরা তৃতীয় এবং সবচেয়ে বড় শত্রুটিকে দেখতে পাইনি। ইরান আমাদের মনোযোগকে ব্যবহার করেই আমাদের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে বড় গোয়েন্দা ফাঁদটি পেতেছে। আমরা যখন গাজার টানেলে ইঁদুর খুঁজছি, তখন তেহরান আমাদের শোবার ঘরে ঢোকার জন্য রাজপথ তৈরি করে ফেলেছে। এই পরিকল্পনা ইসরায়েলের জন্য এক দুঃস্বপ্নের কারণ। এর পেছনে রয়েছে 3টি ভয়ঙ্কর বাস্তবতা। প্রথমত, ভৌগোলিক গভীরতা। গাজা বা লেবাননের মতো ইরাক ইসরায়েলের সরাসরি সীমান্তে নয়,
ফলে ইসরায়েলি বিমান বাহিনী বা গোয়েন্দা সংস্থার পক্ষে ইরাকের ভেতরে ঢুকে এই বিশাল আয়োজনকে ধ্বংস করা প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, ত্রিমুখী যুদ্ধ। ইসরায়েলের সেনাবাহিনী এর মধ্যে গাজা এবং লেবানন সীমান্তে লড়াই করতে করতে ক্লান্ত। এ অবস্থায় পূর্ব দিক থেকে তৃতীয় একটি ফ্রন্ট খুলে গেলে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে যাবে। আর তৃতীয় এবং সবচেয়ে বড় আতঙ্ক হল বিশ্বাসঘাতকতা। ইরানের এই মৃত্যুর করিডোর সিরিয়া এবং জর্ডানের ভূমি ব্যবহার না করে অসম্ভব। সিরিয়া দীর্ঘদিন ধরেই ইরানের মিত্র এবং বাশার আল আসাদের সরকার তেহরানের কাছে ঋণী। কিন্তু জর্ডান আমেরিকার অন্যতম ঘনিষ্ঠ আরব মিত্র এবং ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করেছে, তারা কিভাবে এই শয়তানের করিডোর খুলে দিতে পারে? উত্তরটি লুকিয়ে আছে মধ্যপ্রাচ্যের নতুন ভূরাজনৈতিক বাস্তবতায়। জর্ডানের রাজা আবদুল্লাহ দেখছেন আমেরিকার প্রভাব এ অঞ্চলে কমছে এবং ইরানের প্রভাব বাড়ছে। অন্যদিকে তার দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ ফিলিস্তিনিদের পক্ষে এবং ইসরায়েলের বিরুদ্ধে। দোহাভিত্তিক এক ফাঁস হওয়া গোয়েন্দা নথি অনুযায়ী জর্ডান একটি ভয়ঙ্কর ডাবল গেম খেলছে। তারা প্রকাশ্যে আমেরিকার মিত্র সেজে থাকছে, কিন্তু গোপনে ইরানের সামরিক কনভয়কে তাদের মরুভূমির ভেতর দিয়ে যাওয়ার জন্য নিরাপদ রাস্তা করে দিচ্ছে, যাতে নিজ দেশের জনগণের রোষ থেকে বাঁচা যায় এবং বিজয়ী শক্তির সাথে হাত মেলানো যায়। এটি আমেরিকার সাথে শুধু বিশ্বাসঘাতকতা নয়, এটি ইসরায়েলের পিঠে সবচেয়ে বেদনাদায়ক ছুরিকাঘাত। ইসরায়েলের ভেতরের পরিস্থিতিও আরও ভয়াবহ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সাবেক ইসরায়েলি জেনারেল হারেজ পত্রিকাকে বলেন, আমরা হামাসের তৈরি করা একটি টানেল ধ্বংস করতে গিয়ে আমাদের পূর্ব দিকের রাজপথটি ইরানের ট্যাঙ্কের জন্য খুলে রেখে এসেছি। নেতানিয়াহুর এই কৌশলগত ভুল ইসরায়েলের অস্তিত্বকেই আজ সংকটের মুখে ফেলে দিয়েছে। সে একটি ইঁদুর বাড়তে গিয়ে একটি ক্ষুধার্ত সিংহকে ঘরে আমন্ত্রণ জানিয়েছে। এ মানসিক চাপ এখন ছড়িয়ে পড়েছে সাধারণ সৈন্যদের মধ্যেও। আইডিএফের মনোবিজ্ঞানী ইউনিট থেকে ফাঁস হওয়া এক রিপোর্টে জানা গেছে, সৈন্যরা এখন কমব্যাট ফ্যাটিক বা যুদ্ধের ক্লান্তিতে ভুগছে। তারা জানে না তাদের পরবর্তী শত্রু কে এবং কোন দিক থেকে হামলা করবে। এই মনস্তাত্ত্বিক যুদ্ধ হয়তো প্রচলিত যুদ্ধের চেয়েও ইসরায়েলকে বেশি ক্ষতিগ্রস্ত করছে। এই ভয়ঙ্কর খেলার পেছনে নীরব দর্শক হিসেবে বসে নেই রাশিয়া এবং চীন। ওয়াশিংটনের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের মতে, রাশিয়া তাদের হাইব্রিড ওয়ারফেয়ারের অভিজ্ঞতা দিয়ে ইরানকে প্রশিক্ষণ দিয়েছে কিভাবে একটি দেশকে একাধিক ফ্রন্টে ব্যস্ত রেখে মূল আঘাত হানতে হয়। শুধু তাই নয়, রাশিয়া তাদের ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত সর্বাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম ইরাকি মিলিশিয়াদের হাতে তুলে দিয়েছে, যা দিয়ে তারা ইসরায়েলি ড্রোন এবং যোগাযোগ ব্যবস্থাকে জ্যাম করে দিতে সক্ষম। অন্যদিকে চীন দিয়েছে সেই অপ্রতিরোধ্য প্রযুক্তিগত সহায়তা। তারা ইরান এবং তার প্রক্সিদের জন্য একটি আনহ্যাকেবল বা হ্যাক করা প্রায় অসম্ভব এমন কোয়ান্টাম এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থা তৈরি করে দিয়েছে। এর ফলে মোসাদ বা এনএসএ এর মতো সংস্থাগুলো তাদের পরিকল্পনা সম্পর্কে কোনো তথ্যই পাচ্ছে না। এটি এখন আর শুধু ইরান ইসরায়েলের সংঘাত নয়, এটি বিশ্ব ক্ষমতার ভারসাম্যের এক নতুন লড়াই, যেখানে মস্কো, বেইজিং, তেহরান, অক্ষশক্তি ওয়াশিংটনের নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। ইসরায়েল এখন এমন এক দুর্গের মতো যার একদিকে দেয়ালে আগুন লেগেছে, মানে গাজা এবং লেবাননে, আর অন্যদিকে ধেয়ে আসছে এক বিধ্বংসী বন্যা, মানে ইরাক। নেতানিয়াহু কোন দিক সামলাবেন? তিনি না পারছেন গাজা থেকে সৈন্য সরাতে, না পারছেন ইরাকের এই বিশাল হুমকিকে উপেক্ষা করতে। তিনি ইরানের পাতা দাবার বোর্ডে এমন এক চালের মুখে পড়েছেন যেখান থেকে বাঁচার কোনো পথই হয়তো খোলা নেই। তেল আবিবের আকাশে এখন ঘুরপাক খাচ্ছে এক ভয়ঙ্কর প্রশ্ন, 7ই অক্টোবরের পর যে ইসরায়েল ঐক্যবদ্ধ হয়েছিল, তারা কি আরও একটি বড় বিপর্যয়ের জন্য প্রস্তুত? উত্তর যাই হোক, একটি বিষয় স্পষ্ট, মহাপ্রলয়ের ঘণ্টা বেজে গেছে এবং কাউন্টডাউন এরই মধ্যে শুরু হয়ে গেছে।